দেখুন, যারা আবেদন করেছেন তাদের কোনো অন্যায় নেই, কারণ তারা বাজার থেকে চাকরি টাকা দিয়ে কিনেছিলেন। আজকে তারা জনসমক্ষে আসছেন, পাবলিক ডোমেনে আসছেন, তারা মনে করছেন যে তারা যখন টাকা দিয়েছেন চাকরি পাওয়াটা তাদের অধিকারের মধ্যে পড়ে, অযোগ্য হলেও বেতন পাওয়াটা তাদের অধিকারের মধ্যে পড়ে। এটা তাদের মাইন্ডসেট। কিন্তু ঠিক উল্টো দিকে দেখুন, সরকার যারা চাকরি বিক্রি করেছিল তাদের এই সরকার চেনে, দল চেনে। পৃথকীকরণের ব্যবস্থা সরকার করতে পারত, তৃণমূল কংগ্রেস করতে পারত, পর্ষদ করতে পারত, তৃণমূলের নেতারা করতে পারতেন, কিন্তু তারা সেটা করেননি। এই ধরনের মানুষজনের কারণেই আজকে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা রসাতলে চলে গিয়েছে। স্কুল কার্যত একটা পরিত্যক্ত বাড়ির মতো দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। শিক্ষক আছে, ছাত্র নেই, ছাত্র থাকলে শিক্ষক নেই। এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। যার চাকরি চলে গেছে সে তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেই চাকরি ফিরে পাওয়ার। দুর্ভাগ্যের বিষয় এটাই, পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যারা অযোগ্য বলে চিহ্নিত, যারা দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত, তারাও চলে যাচ্ছেন। এবং মুকুল রোহতগিকে কারা দাঁড় করাচ্ছেন? সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তে কত টাকা নিজেদের প্রাতিষ্ঠানিক লুটকে থাকবার জন্য খরচা করেছে, আজকে শ্বেতপত্র প্রকাশ করে জানাক সেটা। আর না হলে আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার সেটা জনসমক্ষে নিয়ে আসবে। ধন্যবাদ শ্রমিকদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। আমি আরেকবার আপনাদের বলবো যে চিহ্নিত যারা অযোগ্য চাকরিহারা তারা জোর ধাক্কা খেয়েছে সর্বোচ্চ আদালতে। স্পষ্ট তাদের যে মামলা পত্রপাঠ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আদালতের যেটা বক্তব্য ছিল আজ, যে সিবিআই এর উদ্ধার করা ওএমআর এর যে নাম্বার এবং কমিশনের কাছে থাকা নাম্বারের মধ্যে পার্থক্য রয়েছে। যেটা আবেদন জানানো হয়েছিল এই চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের তরফে, দুটো আবেদন ছিল। একটা হচ্ছে আদালতের নির্দেশে, সর্বোচ্চ আদালতের নির্দেশে নতুন যে সিলেকশন প্রসেস হতে চলেছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার নির্দেশ দিয়েছে, তাতে তারা যেন অংশগ্রহণ করতে পারেন। দ্বিতীয় আবেদন ছিল এপ্রিল মাসের বেতন যেন তাদের দেওয়া হয়। দুটোই কিন্তু খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। কোর্ট এইটা খারিজ করে বলছে যে মামলার শুনানির সময় আপনারাও তো হাজির ছিলেন, নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন। তারপরে কোর্ট বলছে যে যারা সংশয়ে ভুগতে চান তারা নতুন নতুন পথে সংশয়ে ভুগবেন, তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ নেই। এইটা সর্বোচ্চ আদালত আবার বলছে যে আমরা যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছি, আপনাদের জন্য সুযোগ নয়। আপনারা অর্থাৎ যারা চিহ্নিত অযোগ্য চাকরিহারা তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। এটা তো গেল সুপ্রিম কোর্টে কি হয়েছে। এবার দেখুন হাইকোর্টে কি হলো। বিকাশ ভবনের সামনে যারা আন্দোলনকারী এবং এফআইআর এ নাম থাকা শিক্ষক শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তদন্ত চলবে, কিন্তু পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে। আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 সদস্যরা সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। পর্যায় ভিত্তিকভাবে অর্থাৎ ধাপে ধাপে 200 জন করে ব্যক্তি থাকতে পারবেন, এই নির্দেশ আজকে হাইকোর্ট দিয়েছে। সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাঁবু বানিয়ে দেবে, বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেবে, পানীয় জলের ব্যবস্থা করে দেবে, এই নির্দেশ আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছে। আর মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছিল, আজকে কোর্ট সাফ জানিয়ে দিয়েছে সেই নোটিশ কার্যকর করা যাবে না। রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত। মঞ্চের তরফ থেকে 10 জনের নাম পুলিশকে দিতে হবে। ওখানে 15-16 দিন আন্দোলন করছেন, আপনাদের প্রতি আমি সমব্যথী বলছে মহামান্য কলকাতা হাইকোর্ট। কিন্তু আমাকে তো সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে, মন্তব্য করছেন মহামান্য বিচারপতি। কোনো বহিরাগত ওখানে নেই, কোনো রাজনৈতিক ব্যক্তিকে ডাকা হয়নি। কেউ যদি আসে তাহলে কি করব? সওয়াল করা হয়েছে চাকরিহারা প্রার্থীদের তরফে। আপনাদের প্রতি সবাই সমব্যথী, আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা খেয়াল রাখুন, এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে, মন্তব্য করেছেন বিচারপতি ঘোষ। আমরা আমাদের যে আন্দোলনের যে উদ্দেশ্য তাতে আমরা অনড়।
আমরা যে যোগ্যতার সাথে 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম, সেই চাকরিটা আমাদের সরকার কিভাবে বজায় রাখবেন তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা জানি না, আমরা সসম্মানে যাতে আবার স্কুলে যেতে পারি। যে গণ্ডিটা আমাদের বেঁধে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর, সেটা যেন না হয়ে পুরোপুরি আমরা একদম 60 বছর অবধি আমরা যাতে চাকরিটাতে থাকতে পারি, সেটা সরকার নিশ্চিতকরণ করবেন। তারপর আমরা আন্দোলন থেকে উঠব। সবই যখন আইন মেনে হবে, সবই যখন আইনের ঊর্ধ্বে কিছু নয়, তাহলে আমাদের ওএমআর পাবলিশ করা হলো না কেন? বলে সেন্ট্রাল পার্ক, ওটা একটা পার্কের ভেতরে গিয়ে আমরা কিভাবে আন্দোলনটা করতে পারি? আমরা তো এখানে কোনো বেড়াতে আসিনি যে পার্কের মধ্যে সুইমিং পুলের কাছে গিয়ে আমরা বসে সময় কাটাবো। আমাদের যে উদ্দেশ্য, এই বিকাশ ভবনের সামনে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তো আমাদের পার্কের মধ্যে গেলে হবে না। যেখানে হুলিগান বলার সেখানে হুলিগান বলতে হবে, যেখানে সমব্যথী বলার সেখানে সমব্যথী বলতে হবে। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি। হুলিগানিজমের করার তো দরকার নেই। 15 মে যেটা হয়েছে সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন। ওখানে যারা আছে, যারা রয়েছে, যারা জমায়েত হয়েছে, মানে যাদের ওই অর্গানাইজেশনটা করেছে, তাদের বিরুদ্ধে কোনো ইন দি মিন টাইম কোনো কোয়ার্সিভ স্টেপ নেবে না, কিন্তু ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। আপনি বহিরাগত প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। হ্যাঁ, বহিরাগত তো আসছে, অনেক পলিটিক্যাল লিডাররা আসছে, তাদের আসার দরকার কী আছে? ইনডিউস করার জন্য আসছে, ওরা আসছেই তো গোলমালটা বেশি বাড়ছে। যারা চিকিৎসক তারা আজ সেটাও বলেছে বহিরাগত বাইরের যদি কারা আসে, তারা পুলিশের সঙ্গে কথা বলতে হবে, কনসেনসাস হলে তারা থাকবে, নাহলে থাকবে।